বাবা, ওর নাম মুন্না। মুন্না, এদিকে এসো। আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিল্ডার্স অফিসের জরুরি কাজে বাবা চিটাগং থেকে আমার এখানে এসেছে। বেলা 12টার মধ্যে পৌঁছতে না পারলে কাজটা হবে না। আজ আবার পরিবহন ধর্মঘট। তুমি বাবাকে একটু লিভ দেবে? নিশ্চয়ই। আসুন আঙ্কেল। ঠিক আছে, চলুন। তোমার মেয়ে কমিশনার অফিসে চাকরি করে বলে আমি ভয় পাই না। ফ্ল্যাটের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারোনি, তাই কিস্তির 20 লক্ষ টাকা ফরফিট। কিন্তু বুকিং দেওয়ার সময় তো এমন কোনো কথা ছিল না। গতকাল কি কথা বলেছি, আজ সেসব কথা আমার মনে নেই। যাও যাও এখান থেকে। দেখুন, দেখা দেখির কিছু নেই। এই, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। খবরদার, খবরদার গায়ে হাত দেবে না, একদম গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। এই, গায়ে হাত দিস না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। বের কর। দেখুন, বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে। কি করবি তুই? পুলিশ গুন্ডা দিয়ে আমাদের সাহায্য করবি? হ্যাঁ, যা, পারলে করিস। পারলে নয়, আমার এই কষ্টের টাকা আমি আদায় করবই। নিয়ে আসিস, কাকে নিয়ে আসবি? এখন যা, জামাত হোক এখান থেকে, হোক। কি বলছেন আপনি? ঠিকই বলছি বাবা, কিন্তু অন্তরাকে এখন আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল, এখন অন্তরাকে কিছু বলার দরকার নেই। এই বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে বাবা। মিস্টার ডেভেলপার, বুঝলি গিন্নি, হাশেমের ফ্ল্যাটটা তোমার ভাইয়ের নামে লিখে দিলাম, ফ্রি অফ কস্ট। আসুন দেখি। 600 ওইদিকে যাও। সর্বমোট 2400 স্কয়ার ফিট স্যার। ওকে। এই এই এই, কি করছো সব? হ্যাঁ, চাপ। বেডরুম কয়টা? 5টা। নোট করুন ম্যানেজার সাহেব। এই যে আন্টি, কিচেন কোন দিকে? ও ওইদিকে। লিসেন, ফ্ল্যাট আমার পছন্দ হয়েছে। তাহলে ফুল টাকা পেমেন্ট করে কালই আমার কাছ থেকে ফ্ল্যাট বুঝে নেবেন। নো প্রবলেম। আমার ফ্ল্যাট বিক্রি করার তুমি কে? আমি? আমার পরিচয়টা তুই সময় মতোই পেয়ে যাবি। হাশেম সাহেবের 20 লাখ টাকা আত্মসাৎ করে সেই ফ্ল্যাট তুই তোর শালার নামে লিখে দিয়েছিস। 1 ঘন্টার মধ্যে তুই সমস্ত টাকা ফেরত দিয়ে দিবি। সুদ সহ টাকা ফেরত দিবি 30 লাখ। না দিলে কি করবি তুই? এই, কি করবি? কি করব দেখতে চাস? আমি কি করতে পারি এটা তার একটা নমুনা। আমার কথা মতো টাকা ফেরত না দিলে তোর এই বাড়ি, গাড়ি, বিল্ডার্স কোম্পানি সব আমি জ্বালিয়ে দেব। 1 ঘন্টার মধ্যে, সির্ফ 1 ঘন্টার মধ্যে। বলো বাবা। অন্তরা, বিল্ডার্সের মালিক তার লোক মারফত আমার সব টাকা ফেরত পাঠিয়েছে। বাড়তি সুদ দিয়েছে 10 লাখ টাকা। বলো কি? তবে আর বলছি কি, ওরা বোধহয় জেনে গেছে তোমার মেয়ে পুলিশ কমিশনার অফিসে চাকরি করে। এইখানে আমাকে সবাই ভয় পায় তো। আমারও সেরকমই ধারণা। শোন, আমি এখন ব্যাংকে যাচ্ছি। ব্যাংকের কাজ সেরে চিটাগাংয়ের গাড়ি ধরতে হবে। পরে আবার ফোনে কথা হবে, কেমন? ভাই, এই যে মুন্না, একটা খুশির খবর আছে। খুশির খবর? ফ্ল্যাটের সব টাকা ওরা সুদ সহ ফেরত দিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, আসলে লোকটাকে যতটা খারাপ মনে করেছিলাম ততটা খারাপ নয়। আমি জানি ভালো না খারাপ। এই, হাশেম মিয়া কি তোর বাপ যে আমাকে না জানিয়ে তুই 30 লক্ষ টাকা থেকে ফেরত দিয়েছিস? আপনাকে জানাবার কোনো সুযোগ পাইনি ভাই। আমার বড় কুটুম ভাষা, এই শহরের গডফাদার, তার বোন জামাইয়ের 30 লক্ষ টাকা হুমকি দিয়ে নিয়ে যেতে পারে সেই বড় গুন্ডাটা কে? মুন্না। মুন্না? হ্যাঁ, মুন্না। হারামির বাচ্চা আমাদের সবকিছুর মধ্যেই এখন আঙ্গুলি করছে।
আচ্ছা, ইন্সপেক্টর আরজু তো আমাদের হাতের মুঠোয়। এক কাজ করো শিকদার, হয় একটা ফ্ল্যাট নতুবা মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে আরজুকে দিয়ে মুন্নাকে এনকাউন্টার করে দাও। আগামীকাল যদি ইন্সপেক্টর আরজুর রিপোর্টের উপর বাচ্চু আর রাজুর জামিনটা হয়ে যায়, তাহলেই বুঝবো আরজুকে টাকা দিয়ে সব কাজ করানো সম্ভব। ধরো তো মা, এই টাকাগুলো রেখে দাও, টিনার বিয়েতে খরচ করো। এত টাকা তুই কোথায় পেলি? ওহো, এত প্রশ্ন করো না তো মা, রেখে দিতে বললাম, রেখে দাও। ভাইয়া, এ কি মা, এত টাকা? বলতে পারবো না, আরজু হাতি দিয়ে বেরিয়ে গেল। মা, আমার মনে হয় কোনো অসৎ কাজের জন্য ভাইয়া ঘুষ নিয়েছে। ইয়েস পাশা ভাই, ইয়েস। নো চিন্তা, ডু ফুর্তি। রিপোর্ট যেভাবে দিয়েছি তাতে রাজু আর বাচ্চুর জামিন হওয়ার সম্ভাবনা 100%। সম্ভব হবে না মানে? 1 লাখ টাকার 10টা বান্ডিল দিয়েছি। তাহলে আরো একটা কাজ করো ভাইয়া, লাখ পাঁচেক টাকা নিয়ে তুমি থানায় যাও, কিছু সময়ের জন্য ইন্সপেক্টর আরজুকে থানায় বসিয়ে রাখো। কেন? ওরা জেল থেকে বের হওয়ার আনন্দে আমরা ইন্সপেক্টরের বোনকে নিয়ে রং খেলবো। কি রং খেলতে চাস? হ্যাঁ। ওই দিন আরজু আর মুন্নার হাতের মার খাওয়ার কথা তোদের মনে নেই? ওটা তোকে দেখানোর জন্য মেরেছিল, তুই শুনলে চমকে উঠবি। আমরা দুই ভাই তোর ছেলের দেওয়া তদন্ত রিপোর্টে জেল হাজত থেকে জামিনে বেরিয়ে এসেছি। বৌমা, বৌমা, আরজুকে ফোন করো বৌমা। ফ্ল্যাট আমার চাই। নো চিন্তা, তুমি শুধু মুন্নাকে এনকাউন্টার করে দেবে, ফ্ল্যাট তোমার হবেই। বৌমা, তাড়াতাড়ি করো। ইন্সপেক্টর, ফোনটা ধরো। ও হ্যাঁ, হ্যালো। আরজু, তুই জলদি বাড়িতে চলে আয়, জলদি। সরি, রং নাম্বার। কি বললো বৌমা? ফোন রেখে দিল। এই থামো। মামা বন্ধ কর। ওই শাশুড়ি আম্মা, তম্মা। তোমার শরীরে পুলিশের পোশাক আছে কি নাই আমি সে কথা শুনতে চাই না। তুমি বাবা হয়ে ওদের হাত থেকে আমার মেয়েটাকে বাঁচাও। আর মাত্র কদিন পর মেয়েটার বিয়ে, ওর গায়ে কলঙ্কের দাগ লাগতে দিও না। তম্মা, তুই আমার গালে থাপ্পড় মারলি, আমার গালে। মুন্না ভাইয়া, এই কি মনে করেছিস তোরা আমার বাবা একা? তার পাশে এসে দাঁড়াবার মতো কেউ নেই? না, এই মুন্না ছিল, মুন্না আছে, মুন্না থাকবে। বাহ, সুন্দর। আসলেই তুই নতুন নাটক করার মাস্টার। বল,
আমার জীবনের মূল্য তুই কত টাকায় কন্ট্রাক্ট নিয়েছিলি বল বল। আজ আমি দেখব তুই কত বড় অভিনেতা। হ্যাঁ হ্যাঁ, আমি একজন অভিনেতা। অভিনয় করা আমার নেশা, আমার পেশা। আমার এই অভিনয় জীবন তো সেই ছোটবেলা থেকেই শুরু হয়েছে। তাই তাই বাবাকে বাবা বলে ডাকার মাঝেও আমি অভিনয় করেছি। বাবার জীবন বাঁচানোর জন্য আমি অভিনয় করেছি। আমি আমি মাকে মা বলে ডাকার মাঝেও অভিনয় করেছি। টিনাকে বাচ্চু আর রাজুর মতো বদমাইশদের হাত থেকে রক্ষা করার জন্য আমি 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 ওর ভাই সেজে অভিনয় করেছি। তাই তোর চোখে, বাবার চোখে, দাদির চোখে আমি একজন বড় অভিনেতা। দেখলে বাবা, এখানেও একজন বড় অভিনেতার মতো অভিনয় করে গেল। চুপ কর! তুই যেন কি বলেছিলি? মুন্না তোকে মেরে ফেলার জন্য টাকা নিয়েছিল। মুন্না তোকে মেরে ফেলার জন্য টাকা নেয়নি, টাকা নিয়েছিস তুই। তুই টাকার বিনিময়ে বাচ্চু আর রাজুর পক্ষে তদন্ত রিপোর্ট দিয়ে ওদেরকে জামিনে জেল হাজত থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিস তুই। তোর বোনকে যারা নষ্ট করতে চেয়েছিল, তুই ভাই হয়ে ওই সব বদমাইশদের সঙ্গে হাত মিলিয়েছিস। তোর এত বেশি টাকার লোভ হয়েছে? বল, আজ তোকে কত টাকা দিয়েছে যার জন্য আমার কথা শুনেও আমার কথার জবাব না দিয়ে রং নাম্বার বলে রিসিভার রেখে দিয়েছিস? বল, আমি মিথ্যে বলছি? তুমি নিশ্চয় মনে করছো তোমার ছেলে এত বেশি লোভী হতে পারে না। আমি মিথ্যে বলছি? এক মিনিট। মুন্নার শরীরে না হয় অপরাধীর রক্ত, আরজুর শরীরে তো তোমার রক্ত। তোমার রক্ত কেন নষ্ট হলো ওকে জিজ্ঞাসা করো। একদিন মা আরজুর সামনে বলেছিল আমি আরজুর সৎ মা। আজ আমি চিৎকার করে বলছি মুন্নাই আমার সন্তান, আমি আরজুর সৎ মা, ও আমার সৎ ছেলে, সৎ ছেলে। শোনো, তুমি যেমন আমাকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো, তেমনি আমিও। সত্যি? আমার হৃদয়ের পুরোটা জুড়েই তোমার অবস্থান। তোমার ইচ্ছায় আমি বাঁচবো এবং মরবো। অন্তরা, হ্যাঁ, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি আমার নিজের অস্তিত্বকেও কল্পনা করতে পারি না। তাই তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। কেন ভয় হয়? কেন? বিন্দু বিন্দু করে যেমন সিন্ধুর সৃষ্টি, তেমনি একটু একটু করে তোমার হৃদয়ের ফুলদানিতে আমি আমার ভালোবাসার ফুল সাজিয়েছি। কোনো কারণে সেই ফুলদানির ফুল যদি কেউ ছুঁড়ে ফেলে দিতে চায়? কে ফেলে দেবে? কার এত বড় সাহস? তোমার। আমার? হ্যাঁ, তোমার সাহসের কারণে মানুষের উপকার করতে গিয়ে ওই পাশা আর শিকদারের সাথে তোমার শত্রুতার সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে ওরা তোমার জীবনও কেড়ে নিতে পারে। একমাত্র আল্লাহ ছাড়া এই মুন্নার জীবন কেউ কেড়ে নিতে পারবে না। আমাকে তুমি কথা দাও, আজ থেকে পাশা শিকদার সহ কারোর সাথে তুমি মারামারি করবে না। প্রতিপক্ষের সাথে মারামারি করতে গিয়ে কখনো যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে এই অন্তরার কি হবে? তুমি চুপ করে থেকো না, প্লিজ প্লিজ মুন্না, প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব। আমি দেব প্রেমের
দেব প্রেমের সাগরটা। চাও যদি আরো নিতে তুমি পারো আমার এ জীবনটা। তুমি যদি প্রেম দাও এক ফোঁটা, আমি দেব প্রেমের সাগরটা। আছো তুমি প্রিয়া বুকের মাঝে, কখনো হারিয়ে যাবে না যে। বেঁধেছি তোমায় এমন করে, পারবে না যেতে বাঁধন ছিঁড়ে। বলো না কখন দিলে মন, বলো না কখন দিলে মন, নিলে হৃদয়টা। তুমি যদি প্রেম দাও এক ফোঁটা, আমি দেব প্রেমের সাগরটা। পৃথিবীটা আমার শূন্য ছিল, তুমি এলে বলে পূর্ণ হলো। ও এতদিনে যেন তোমায় পেয়ে বেশি কিছু পেলাম সুখের চেয়ে। সারাটি সময় যেন ঘোরায়, সারাটি সময় যেন ঘোরায় হাতে ওই হাতটা। তুমি যদি প্রেম দাও এক ফোঁটা, আমি দেব প্রেমের সাগরটা। চাও যদি আরো নিতে তুমি পারো আমার এ জীবনটা। তুমি যদি প্রেম দাও এক ফোঁটা, আমি দেব প্রেমের সাগরটা। এইবার মুন্না আরজুর হাতে ঠিকই ঘায়েল হয়ে যাবে। ইন্সপেক্টর, আমাদের মুখের উপর টাকা ছুঁড়ে মারার সাহস তোর কি করে হলো? দুর্বল আমি কোনোদিনই ছিলাম না। সাহস আমার জন্মসূত্রে পাওয়া। শুধু একটা লোভের শিকার হয়ে আমি তা ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম আমি একজন সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তান। তাই আজ এই মুহূর্ত থেকে তোমাদের রাস্তায় তোমরা আর আমার রাস্তায় আমি। তোর রাস্তায় তুই বাঁচতে পারবি না ইন্সপেক্টর, মরে যাবি। কুত্তার মতো রাস্তায় মরে পড়ে থাকবি। যদি পারিস তাহলে আমার শরীরের একটা লোম ছিঁড়ে দেখাবি। মাইন্ড ইট। বাচ্চু, কি ভাইয়া? কাল সকালে ইন্সপেক্টর আরজুকে তোরা যেখানে পাবি সেখানেই মেরে ফেলবি। কিল দ্য বাস্টার্ড। এই পথ আগলে দাঁড়িয়ে আছিস কেন? কারণ
তোর ঠিকানাটা পাল্টে দেবো বলে। ইন্সপেক্টর আরজুর ঠিকানা পাল্টে দিবি? এত শক্তি তোর হাতে? হ্যাঁ, তোর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই হাতে 440 ভোল্টেজ ঢুকিয়ে নিয়ে এসেছি। এখন এই হাত দিয়ে তোর কলিজাটা ছিঁড়ে নে কুত্তা দিয়ে খাওয়াবো। তাহলে তো তোর হাতটাকে একটু বাজিয়ে দেখতে হয়। মেম সাহেব, গুন্ডা পান্ডা মারামারি দেখাও বিপদ, চলেন জায়গা। হ্যাঁ চলো। আরজু, তুই আমার আরজুকে খুন করতে চেয়েছিলি। আরজু বাবা, খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। আগে আরজুর জীবনটা বাঁচিয়ে নেই, তারপর তোর শাস্তি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতেই হবে মমতা। মুন্না তোমার বুক থেকে আরজুকে ঠিকই কেড়ে নিতে চেয়েছিল। শুধু একবার হাসপাতালে যাও, নিজের চোখে দেখে এসো। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আরজুকে দেখতে। আরজু কেমন আছে মা? কেন, বেঁচে থাকলে আবার তার বুকে ছুরি বসাবি? এ তুমি কি বলছো মা? আরজুর বুকে আমি কেন ছুরি বসাবো? কারণ তুই তাকে তোর আপন ভাই মনে করিস না বলে। না মা, না, অমন কথা তুমি বলো না। আরজু আরজু আমার হৃৎপিণ্ডের একটা অংশ। তাহলে তার বুকে ছুরি চালিয়ে ওই হৃৎপিণ্ডকে আলাদা করে দিতে চেয়েছিলি কেন? না বাবা, তোমাদের স্নেহ ভালোবাসা আমাকে এই অমানবিক শিক্ষা দেয়নি। তুমি আমাকে বিশ্বাস করো বাবা। তুই বিশ্বাস করতি না? বিশ্বাস কর, আমি আরজুকে ছুরি মারিনি। মা, মা তুমি বিশ্বাস করো, আমি আরজুকে ছুরি মারিনি। আমি তোমার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলছি, আমি আরজুকে ছুরি মারিনি মা। খবরদার, খবরদার বলছি। আমার নামে কসম খেয়ে আমাকে আর পাপী বানাস নে। তুই জেলে যাবার পর 12টা বছর আমি অনেক কেঁদেছি। আমার এই চোখের পানির মূল্যে যদি এই প্রতিদান আমি পেয়ে থাকি, তাহলে আমি বুঝবো আমি তোকে চিনতে ভুল করেছি। কারণ আমি বিশ্বাস করতাম না খুনির সন্তান খুনি হয়, কিন্তু আজ আমি বিশ্বাস করছি খুনির সন্তান খুনি হয়। বল খুনি, আর কত রক্ত চাস তুই? বল 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 মারো মারো মারো, তোমার যত খুশি মন চায় মারো, তবু আমি বলবো দেশের সর্বোচ্চ আদালতের রায় নয়, তোমার অন্তরের আদালত যদি রায় দেয় আমি খুনি, আমি আমার আদরের ভাইকে খুন করতে চেয়েছি, তাহলে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। তবু ওই কথাটা তুমি মুখে এনো না মা, যে আমি আরজুকে খুন করতে চেয়েছি। খবরদার, তুই আর আমাকে কোনোদিন মা বলে ডাকবি না, আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবি না। খোদার কাছে আমি প্রার্থনা করছি তোর এই মুখ দেখার আগে আমার যেন মরণ হয়। মরণ না মা, ও কথা তুমি বলো না। তুমি মরে গেলে
আমিও যে মরে যাব মা, তোমার নিঃশ্বাস বন্ধ হলে এই মুন্নার পৃথিবীটাও স্তব্ধ হয়ে যাবে মা। আমি চলে যাচ্ছি মা, আর কোনোদিন তোমার সামনে এসে তোমাকে মা বলে ডাকবো না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি মা। আপনাদের ছেলের জ্ঞান ফিরেছে, সে সবাইকে দেখতে চাইছে। চলো সবাই। তোমাদের সবাইকে দেখছি, কিন্তু মুন্না কই? মুন্না তোকে খুন করতে চেয়েছিল বলে আমি ওকে মেরে তাড়িয়ে দিয়েছি। তুমি ভুল করেছো মা, মুন্না আমাকে ছুরি মারেনি, বরং মুন্না না আসলেই বাচ্চু আর রাজুর হাতে আমি খুন হয়ে যেতাম। আমি, বাবা আর দাদি কোনোদিনই মুন্নাকে চিনতে পারিনি, শুধু ঘৃণাই করেছি। মা হয়ে তুমিও শেষ পর্যন্ত ওকে ভুল বুঝলে। ওর মতো নিষ্পাপ মুন্নাকে আসামি বানিয়ে তাড়িয়ে দিলে। খোদার কাছে আমি প্রার্থনা করছি তোর এই মুখ দেখার আগে আমার যেন মরণ হয়। মুন্না, অন্তরা এখান থেকে চলে যেতেছে। অন্তরা কোথায় যাচ্ছ? অন্তরা চুপ করো, খুনি জানোয়ার। ওই পাপ মুখে তুমি আমার নাম উচ্চারণ করবে না। আহা, আমার কথা শোনো। কি শোনাবে তুমি? কি শোনাবে? তোমার কোনো কথাই আমি আর শুনবো না। আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। আই হেট ইউ, আই হেট ইউ। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের দেয়ালটা তুমি লাথি মেরে ভেঙে চুরমার করে দিয়েছো। তোমাকে আমি ভালোবেসেছিলাম, একজন খুনি আসামি হয়ে সেই ভালোবাসায় তুমি সন্ত্রাসের আগুন ঢেলে দিয়েছো। একজন জেল খাটা আসামি হয়ে ভদ্রতার মুখোশ পরে দিনের পর দিন কেন তুমি আমার সাথে প্রতারণা করেছো? কেন? জবাব দাও। প্রতারণা আমি করিনি অন্তরা। আমার ভালোবাসাহীন জীবনে তুমিই তো একদিন সুখের স্বপ্ন দেখিয়েছিলে, ভালোবেসে আমাকে কাছে টেনে নিয়েছিলে। আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। চুপ করো। তোমার মতো সীমার আমাকে ভালোবাসলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তোমার ছায়া দেখা পাপ। আমার ছায়া দেখা যদি পাপ হতো, তাহলে শহরের অসহায় মানুষগুলো আমার ছায়ায় নিশ্চিন্তে জীবনযাপন করতে পারতো না। আমার ছায়া দেখা যদি পাপ হতো, তাহলে এই এলাকার মা বোনেরা একটুখানি শান্তির জন্য আমার ছায়ায় এসে আশ্রয় নিত না, আমাকে প্রাণ ভরে দোয়া করতো না। বিপদে পড়ে যারা এখানে আসতো, তারা তোমার কাছে আসতো না, আসতো আমার কাছে। পথে ঘাটে হাটে বাজারে যারা সালাম দিত, তারা তোমাকে সালাম দিত না, দিত আমাকে। ওটা সালাম নয়, সালামের অভিনয়। তোমার মতো সন্ত্রাসীকে ওরা ঘৃণা করে, ভয় পায়, সেই জন্য সম্মানের অভিনয় করে তোমার কবল থেকে সবাই নিরাপদে থাকতে চায়। হে আল্লাহ, কি দোষ করেছিলাম আমি? আমার জীবনে একটা খুনির আছর পড়ে কেন আমার জীবনটা কলঙ্কিত হলো? এই কলঙ্ক আমি কি দিয়ে মুছবো, কি দিয়ে মুছবো? মুন্নার আপনি ভুল বুঝেন না ম্যাডাম। আপনি এখান থেকে চলে গেলে মুন্নার কি হইব? যে জাহান্নামের পথিক, সে তো জাহান্নামের পথেই পা বাড়াবে। একজন খুনির পক্ষ নিয়ে তুমি আমার কাছে দালালি করতে এসো না। আমি আইজও বিশ্বাস করি মুন্না মানুষ খুন করতে পারে না। তারপরে মুন্না জেলখানায় খুনের প্রায়শ্চিত্ত করে আইছে। সেই কেন সে অন্যায় দেখলে তার প্রতিবাদ করছে। হ্যাঁ, আমি প্রতিবাদী। সন্ত্রাস দেখলে আমার রক্তে আগুন ধরে যায়। যার প্রমাণ তোমার বাবাকে উদ্ধার করে দেয়া টাকা। সেদিন আমি নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসীদের কাছ থেকে তোমার বাবার টাকা উদ্ধার করে দিয়েছিলাম। অন্তরা চলে গেছে।